কে বউ? কে? উড়িষ্যার কোনো একটি গ্রাম। সময়টা ভোরবেলা। দুজন ছেলে মধ্যবয়সী এক নারীকে টেনে হিঁচড়ে ট্রলারে তোলার চেষ্টা করছে। মূলত এই মহিলাটি এই দুজনের মা। তাকে কোনো এক আত্মা পজেস করেছে, তাই ওই আত্মাকে তাড়াতে তারা তাদের মাকে পার্শ্ববর্তী গ্রামের রত্নামালার কাছে নিয়ে যায়। ইনি হচ্ছেন রত্নামালা। দেখতে একজন সাধারণ গৃহিণী মনে হলেও পেশা একজন তান্ত্রিক বা ওঝা। রত্নামালা বহু বছর যাবতই ভূত প্রেত তাড়ানোর কাজ করে, তাই সে ভালো করে জানে কিভাবে এদেরকে নিজের জালে ফাঁসাতে হয়। এই জন্য রত্নামালা ওই আত্মাকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। রত্নামালার কথা তার ভেতরে তেমন কোনো শক্তি নেই, যদি থেকে থাকে তবে যেন মৃত মাছটির মধ্যে প্রবেশ করে দেখায়। আর আত্মারা বরাবরই তাদের শক্তি প্রদর্শন করতে মরিয়া হয়ে থাকে। তাই রত্নামালার কথার জালে পড়ে আত্মাটা মাছের মধ্যে প্রবেশ করা মাত্রই রত্নামালা মাছটিকে কেটে ফেলায় এই মহিলা একদমই সুস্থ হয়ে যায়। বছরের পর বছর যাবৎ রত্নামালা এভাবেই ভূত প্রেত তাড়ানোর কাজ করছে, আর সেখান থেকে যে টাকা পাচ্ছে তা দিয়ে তাদের সংসারটা চলে। এরপর আমাদের পাশে একটি দৃশ্যে অল্প বয়সী একটি ছেলেকে দেখানো হয়। রাতের বেলা ছেলেটি ঘর থেকে বের হতেই দেখে তার মা দূরে একটি গাছের দিকে তাকিয়ে আছে। ছেলেটি আসা মাত্রই তার মা ঘরে চলে যায়, আর ছেলেটিও লক্ষ্য করে তার বাবা গাছের ডালে ঝুলছে। এরপর প্রেজেন্টে আমাদের বুট্টু নামে একটি ছেলেকে দেখানো হয়। মূলত এতক্ষণ আমরা যে বাচ্চাটাকে দেখেছিলাম সেই বুট্টু। আর বুট্টু রত্নামালার ছেলে, তার মানে বুট্টুর বাবা অনেক আগে মারা গিয়েছে। এই পুকুরটা বুট্টুর। মাকে দিয়ে গ্রামের সমিতি থেকে লোন নিয়ে বুট্টু মাছ ছেড়ে এখানে চাষ করছে, কিন্তু পুকুরে তেমন কোনো মাছই নেই। মূলত বুট্টুর ইচ্ছা শহরে গিয়ে কিছু করবে, কিন্তু রত্নামালা কখনোই বুট্টুকে কোথাও যেতে দিবে না। আবার রত্নামালা ভূত প্রেত তাড়ানোর কাজ করে বলে গ্রামের লোকজন বুট্টুকে বিভিন্ন কথা বলে, তাই বুট্টুর এসব একদমই পছন্দ নয়। কিন্তু রত্নামালার কথা, মানুষের কথা কি আসে চায়? তারা কি আমাদের সংসার চালায়? নিজে তো কিছু করতে পারো না, আবার এর তো মানুষ কি বলে সেটা জানাতে। এ বুট্টুর বন্ধু সানি ছোট থেকে একসাথেই বড় হয়েছে, এখনো একসাথে চলাফেরা করে। সানির একটি উন্নত প্রযুক্তির বাইকও আছে। মানে মোট কথা বলতে গেলে বাইকের চাবি কাজ করে না, চাবির জায়গাতে সরু লোহার কিছু জাতীয় দিলেই বাইকটি স্টার্ট নিয়ে নেয়। এ হচ্ছে রিঙ্কি, বুট্টুর গার্লফ্রেন্ড। রিঙ্কির গ্রামে একটি মাশরুমের খামার আছে। এদিকে সামনে সরস্বতী পূজা, তাই বুট্টু সানিকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পুজোর জন্য চাঁদা তুলছে। এ হচ্ছে কনস্টেবল অমিত, আর ইনি অমিতের বাবা। তার বেশ কিছু ছাগল আছে, সবসময় ওই ছাগলগুলোকে নিয়ে এসে ব্যস্ত থাকে। অন্যদিকে রত্নামালাকে দেখা যায় আবার লোন নিতে এসেছে, কিন্তু আগে যে লোন নিয়েছিল ওই টাকা এখনো পর্যন্ত পরিশোধ করতে না পারায় নতুন করে তাকে লোন দিতে চাচ্ছে না। এর জন্য অবশ্য রিঙ্কি নিজে গ্যারান্টি দেয় যে রত্নামালা যদি টাকা পরিশোধ করতে না পারে তাহলে রিঙ্কি দিবে। এই জন্য রত্নামালাকে আবার নতুন করে একটি ঋণ দেওয়া হয়। এদিকে বুট্টুরা চাঁদা তুলতে তুলতে একসময় রিঙ্কিদের বাড়িতে চলে যায়। ইনি রিঙ্কির বাবা, পেশা একজন হোমিওপ্যাথিক ডক্টর। ঘরে রিঙ্কির একজন প্যারালাইজ দাদাও আছে, তবে রিঙ্কির মা এখনো বেঁচে নেই। এখানে আরেকটি বিষয় বলে রাখি, রত্নমালা ঝাড়ফুঁকের কাজ করে বলে গ্রামের মানুষরা অসুস্থ হলে প্রথমেই রত্নমালার কাছে যায়। মানে রিঙ্কির বাবা ডক্টর হলেও তার কাছে আসে না। এই জন্য রিঙ্কির বাবা রত্নামালা বা বুট্টু কাউকেই পছন্দ করে না, এবং রিঙ্কিকেও সে সবসময় বলে সে যেন বুট্টুর থেকে দূরে থাকে। এরপর দোকান থেকে চাঁদা তুলতে গেলে বুট্টুদের সাথে হাবিবের দেখা হয়। মূলত তার নাম হাবিবি নয়, দুবাই থাকে বলে সবাই তাকে হাবিব বলে ডাকে। কালে আবার তার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান, আর বুট্টু সেখানে মাছের অর্ডার পেয়েছে। কিন্তু পরবর্তী দিন বুট্টু পুকুর থেকে যে মাছগুলো পেয়েছে ওই মাছ দিয়ে এই প্রোগ্রাম শেষ করা সম্ভব নয়, কারণ বুট্টুর পুকুরে তো ওই পরিমাণ মাছই নেই। তখনই বুট্টুর চাচাতো ভাই সোমু গাড়ি ভর্তি করে মাছ নিয়ে আসে, কারণ বুট্টুর মতো সোমুর একটি মাছের খামার আছে, কিন্তু সোমুর পুকুর ভর্তি মাছ। এখানে আরেকটি বিষয় বলে রাখি, বুট্টু সোমুর চাচাতো ভাই হলেও বুট্টুর বাবা না থাকার কারণে সোমুর পরিবার বুট্টুদেরকে একদমই ছোট চোখে দেখে, যেটা বুট্টু মোটেও পছন্দ করে না। এমনকি প্রতি বছর বুট্টুর দাদার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বুট্টু আর তার মাকে পেয়ে তাদের সাথে কাজের মানুষের মতো ব্যবহার করে, তাদেরকে দিয়ে সেখানে এই কাজ সেই কাজ সবকিছু করিয়ে নেয়। কিন্তু রত্নমালা অতটা বোকা নয়। প্রতি বছর এই দিনে রত্নমালা এমন একটা নাটক করে যেন বুট্টুর দাদা তার মধ্যে ভর করেছে। যেই লোকজন তাকে দিয়ে কাজ করাতো পরবর্তীতে তারাই তার পা টিপছে। রত্নমালা যেহেতু আত্মা নিয়ে কাজ করে, তাই সবাই বিশ্বাসও করে যে রত্নমালার উপরই বুট্টুর দাদা ভর করতে পারে, তাই রত্নমালাকে সবাই সেভাবে ট্রিট করে। আর এই সুযোগে প্রতি বছর একদিন রত্নমালা তার পছন্দের ড্রিঙ্ক আর গামলা ভর্তি মাটন ঠুসে নেয়। একেই বলে যেমন কুকুর তেমন মুগুর। তবে অন্য কেউ না জানলেও বুট্টু এসব ভালো করে জানে। বুট্টুর আবার অনেক দিনের ইচ্ছা সে একটা বাইক কিনবে, কিন্তু আর্থিক অবস্থা ততটা সচ্ছল নয়। তাই সোমুর বাইকটি দেখে বুট্টু বাইকে উঠে ভালো করে দেখছিল, কিন্তু সোমু এটা দেখতে পেয়ে এই সুযোগে বুট্টুকে বিভিন্ন কথা বলে সবার সামনে সে অপমান করে। বুট্টু একসময় উত্তেজিত হয়ে ওঠায় রত্নমালা বুট্টুকে বাড়িতে নিয়ে যায়।
কিন্তু বুট্টুর রাগ এখনো কমেনি। বুট্টুর কথা, এই গ্রামে থাকলে আমার কিছু হবে না, কিছু করতে হলে আমাকে গ্রাম ছাড়তে হবে। কিন্তু রত্নমালার কথা, তোর মাছের ব্যবসার জন্য আমি লোন নিয়েছি, তুই সেই টাকাটাও পরিশোধ করতে পারিসনি। যে গ্রামে থেকে কিছু করতে পারে না, সে শহরে গিয়ে কি এমন করবে? তুই কোথাও যেতে পারবি না। বুট্টু তখন রাগের মাথায় বলে বসে, তোমার এই জিদের জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। সাথে বুট্টু এটা বলে দেয়, কাল সকালে আমি বের হব। যদিও বুট্টু এখনো মনে করে তার বাবাকে হারানোর জন্য তার মাই দায়ী, কিন্তু রত্নবালা জানে কেন তার বাবাকে হারাতে হয়েছিল। মূলত বুট্টুর বাবা ওই সময় অনেক ঋণগ্রস্ত ছিল, কোনোভাবে ঋণের টাকা পরিশোধ করতে পারছিল না। আবার রত্নমালা যেহেতু ভূত প্রেত নিয়ন্ত্রণ করতে পারত, তাই বুট্টুর বাবা রত্নমালার এই বিদ্যাকে অন্যভাবে কাজে লাগিয়ে খুব দ্রুত ঋণমুক্ত হয়ে বড়লোক হওয়ার ধান্দা করছিল। কিন্তু রত্নমালা কখনোই বুট্টুর বাবার এই প্রস্তাবে রাজি হয়নি। সে তার বিদ্যাকে খারাপ কোনো কাজে ব্যবহার করতে চায়নি। তাই বুট্টু এখনো পর্যন্ত মনে করে তার মায়ের জন্যই তার বাবা শেষমেশ ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। যাই হোক, সিন চলে যায় পরবর্তী দিন। সকাল সকাল বুট্টু তার কাগজপত্র রেডি করছে। অন্যদিকে রত্নমালা বাড়ির উঠান ঝাড়ু দিতে গিয়ে দেখে গাছের ডালে একটি পেঁচা বসে আছে। এই জন্য সে বুট্টুকে সাবধান করে যে আজ দিনটা আমার ভালো মনে হচ্ছে না, তুই আজ বাড়ি থেকে বের হোস না। কিন্তু বুট্টু মায়ের কথা উপেক্ষা করেই সানিকে নিয়ে শহরের একটি এজেন্সিতে চলে যায়। মূলত হাবিবি দুবাইতে থেকে বাড়িতে এত কিছু করেছে, তাই বুট্টু এবং সানি দুবাইতে যাওয়ার জন্য এখানে এসেছে। এজেন্সিও জানায় তাদের কাছে দুবাইতে চাকরি আছে, পাসপোর্ট থেকে শুরু করে সেখানে চাকরি বা যাওয়ার সব ব্যবস্থা তারা করে দিবে ঠিকই, কিন্তু বিনিময়ে তাদেরকে 10 লক্ষ টাকা দিতে হবে। এখন এত টাকা বুট্টুরা কোথায় পাবে? এই জন্য মন খারাপ করে বুট্টু সানিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রাত হয়ে গেছে। এত টাকা জোগাড় করতে হলে তাদেরকে বাড়িটি বিক্রি করতে হবে, যেটা তার মা কখনই করবে না। এসব নিয়ে কথা বলতে বলতেই গ্রামে ঢোকার পথে হঠাৎ করে শানের বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। মূলত ওই যে বলেছিলাম, শানের বাইকের উপরের দিকে চাবি লাগানো ছিদ্র আছে, যেখানে লোহার একটু সরু কিছু দিলে স্টার্ট নিয়ে নেয়। মূলত আগে যেটা দেয়া ছিল ঝাঁকুনিতে পড়ে গেছে, তাই দুজন মিলে লোহার কিছু একটা খুঁজছিল। বুট্টু তখন পাশে একটি বড় গাছ দেখতে পেয়ে সেই গাছের নিচে গিয়ে খুঁজতে খুঁজতে হঠাৎ উধাও হয়ে যায়। শানিও সাথে সাথে গাছের নিচে গিয়ে দেখে বুট্টু লোহার একটি পেরেক হাতে নিয়ে গাছতলায় পড়ে আছে। এরপর ওই পেরেকটি দিয়ে বাইক স্টার্ট করে তারা বাড়িতে চলে যায়। এদিকে রত্নমালা ঘরের মধ্যে পচা কিছু দুর্গন্ধ পেয়ে বাড়ি তল্লাশি করে মরকটি ইঁদুর দেখতে পায়। তাই রত্নমালাটি ফেলতে চাওয়ায় বুট্টু যে কখন ঘরের মধ্যে ঢুকেছে রত্নমালা খেয়ালই করেনি। তবে ফিরে এসে খাবারের থালা দেখে বুঝতে পারে বুট্টু ঘরে এসে ঘুমিয়ে পড়েছে। সেই চলে যায় পরবর্তী দিন। যে ছেলে এতদিন খাবার খেতে বসে বিভিন্ন কথা শোনাতো, সে আজ খাবারের প্রশংসা করছে। আবার চাকরির কথা জানতে চাইলে বুট্টু সোজা বলে দেয় ওরা অনেক টাকা চেয়েছে, তাই আপাতত কোথায় যাচ্ছি না। তখনই বুট্টুর সহযোগী শান্ত শেষে জানায় তাদের পুকুরে প্রচুর মাছ দেখা যাচ্ছে। কিন্তু বুট্টু তো জানে পুকুরে একদমই মাছ নেই, হঠাৎ করে এত মাছ কোত্থেকে আসবে? অবশ্য পুকুরে জাল ফেলতেই বড় বড় প্রচুর মাছ পাওয়া যায়। আর অন্যদিকে যে সমুর পুকুরে এত মাছ ছিল, আজ সেই পুকুরে জাল ফেলে কোনো মাছই পাওয়া যাচ্ছে না। তাই সমু ধারণা করছে তার সহযোগীরা হয়তোবা তার গোপনে পুকুরে জাল ফেলে মাছ বিক্রি করে দিয়েছে, এই জন্য পুকুরটি খালি। আবার ওই রাতেই কনস্টেবল অমিতের বাবা তার ছাগল গুনে দেখে খামার থেকে একটি ছাগল মিসিং। সে ধারণা করছিল আশেপাশের কোথাও হয়তোবা যেতে পারে, তাই নিজে ছাগলটি খুঁজতে বেরিয়ে যায়। আর অন্যদিকে তার ওই ছাগলটিকে ক্ষেতের মধ্যে দেখা যায়। তবে সে খুঁজে পাওয়ার আগেই হঠাৎ করে কিছু একটা ছো মেরে ছাগলটিকে সেখান থেকে নিয়ে যায়। সিং চলে যায় পরবর্তী দিন। সকাল সকাল বুট্টু মাটন রান্না করছিল। রত্নমালা দেখে বলছিল রান্না কর, মিটিং শেষ করে সে খাবো। বুট্টু তখন রত্নমালার হাতে কিছু টাকা দিয়ে সকল ঋণ পরিশোধ করে দিতে বলেন। রত্নমালা গর্বের সাথে সব ঋণ পরিশোধ করে দেয়। এমনকি ঋণকিকেও বলে যায় আমি সব টাকা পরিশোধ করে দিয়েছি। বুট্টুর ব্যবসা ইদানিং ভালো হচ্ছে, তাই ভাবছি ওর বিয়েটাও এবার দিয়ে ফেলবো। তোমার জানাশোনা ভালো কোনো মেয়ে থাকলে আমাকে জানাবে। অবশ্য এটা শুনে রিঙ্কির মনটাও একটু খারাপ হয়ে যায়, কারণ রিঙ্কি তো বুট্টুকে ভালোবাসে। সিন চলে যায় রাতে। ঋণ পরিশোধ করে রত্নমালা আজ খুশিতে খুশিতে গ্রামের মদের দোকানে বসে ড্রিঙ্ক করছে। আশেপাশের লোকজন তখন গ্রাম থেকে সদ্য ছাগল মিসিং হওয়ার ওই বিষয়টি নিয়ে আলোচনা করছিল। আর এই বিষয়টা রত্নমালাকে বললে রত্নমালা সোজা সাপটা বলে দেয় আমার কাজ ভূতপ্রেত তাড়ানো, ছাগল খুঁজতে হলে পুলিশের কাছে যাও। অন্যদিকে ওই রাতেই অমিতের বাবার খামার থেকে আরেকটি ছাগল নিখোঁজ হয়ে যায়। আবার সেই রাতেই সমুরা লক্ষ্য করে শান্তোষ দোকানে বুট্টুর পুকুরের মাছ বিক্রি করছে। কিন্তু সমু ভালো করে জানে বুট্টুর পুকুরে কোনো মাছই নেই, তাহলে শান্তোষ এই মাছ কোথায় পাচ্ছে? সমু ধারণা করে বুট্টু হয়তো তার পুকুরের মাছ চুরি করে নিজের পুকুরে ছেড়েছে। অন্যদিকে মাঝরাতে রত্নমালার ঘুম ভাঙতেই রত্নমালা লক্ষ্য করে বুট্টু এখনো ঘুমায়নি। রত্নমালা ঘুমাতে বলায় বুট্টু শুধু বলে তোমার আরো টাকা লাগলে আমাকে বলো, আমার ব্যবসা খুব ভালো হচ্ছে। সিন চলার পরবর্তী দিন সকালবেলা ক্ষেতের মধ্যে একটি ছাগলের হাড়গোড় পাওয়া যায়। গ্রামবাসী দেখেই বুঝতে পারছে এটা কোনো মানুষের কাজ হবে না, আর এই ঘটনা নতুন কিছু নয়, তাই তাদেরকে একটি ব্যবস্থা নিতে হবে। আবার বুট্টু সকাল হতেই রিঙ্কির বাড়িতে গিয়ে 5টার সময় বাঁধের পাশে দেখা করতে বলে।
আর ফেরার পথে সমু তার লোকজন নিয়ে বুট্টুকে আটকায়, কারণ তার সন্দেহ বুট্টু তার পুকুরে মাছ চুরি করেছে। অবশ্য এই বিষয় নিয়ে দুজনের মধ্যে বেশ ঝামেলা পেতে যায়। একসময় আশেপাশের লোকজন এসে সমুদ্রকে সেখান থেকে সরিয়ে দেয়, বুট্টু চলে যায়। কথা মতো রিঙ্কি 5টার সময় ওই বাঁধের পাড়ে দেখা করতে গেলে আচমকা রিঙ্কিকে কিস করে বসায়। রিঙ্কি রাগ করে বাড়িতে চলে যায়। বুট্টু বাড়িতে ফিরে দেখে রত্নমালা একটি পজেস মহিলার ভেতর থেকে প্রেতাত্মা তাড়ানোর কাজ করছিল। ঠিক সেই সময় বুট্টু এসে পড়ায়। ওই আত্মারা বুট্টুকে দেখেই বলে ওঠে, ও তোর ছেলেকে নিয়ে যাবে। রত্নমালা জানতে চায় কে নিয়ে যাবে। সাথে সাথে আত্মারা তার জিহ্বায় কামড় দিয়ে ছিঁড়ে ফেলে, যাতে সে কিছু বলতে না পারে। এমনকি সাথে সাথেই ওই মহিলার বডি থেকে বের হয়ে যায়। সিন চলে যায় রাতে। গ্রামে হরহামেশায় ছাগল নিখোঁজের ঘটনায় গ্রামবাসী দল বেঁধে রাতের বেলা জঙ্গলে তল্লাশি চালাচ্ছিল। তখনই কিছু একটা দেখতে পেয়ে তারা তার পিছু করার চেষ্টা করে, কিন্তু ওই জিনিসটা খুবই দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে রত্নমালা দিনের বেলায় যে মহিলার ট্রিটমেন্ট করেছিল, বারবার সে রত্নমালার স্বপ্নে এসে শুধু একই কথা বলছে, ও তোর ছেলেকে নিয়ে যাবে। তাই রত্নমালা ঘুম থেকে উঠেই টর্চ নিয়ে বাড়ির আশপাশটা খুঁজে দেখছিল যে কিছু আছে কিনা। এরপর যখনই নিজের ঘরে যাবে, রত্নমালা লক্ষ্য করে বুট্টুর রুমের দরজা খোলা, অথচ সে যখন বাইরে যাচ্ছিল তখনও লাগানো ছিল। তাই রত্নমালা ভিতরে উকি দিয়ে দেখে বুট্টু বিছানায় ঘুমাচ্ছে, কিন্তু বিট্টুর খাটের পাশে মেঝেতে কাদাযুক্ত পায়ের ছাপ। এটা দেখে রত্নমালার আর বুঝতে বাকি থাকে না বুট্টু বাইরে গিয়েছিল। তাই পরবর্তী দিন বুট্টু যখন সরস্বতী পূজা আনন্দ করছে, ঠিক সেই ফাঁকে রত্নমালা বুট্টুর বেডের নিচে কিছু তন্টমন্ট করা জিনিসপত্র রেখে দেয়। তবে বুট্টু বাড়িতে ফেরা মাত্রই সেগুলো ছুঁড়ে ফেলে দেয়। রত্নমালা বুট্টুর আচরণের সন্দেহ হলে স্পষ্ট করে জানতে চায়, কে তুই? তুই কোথা থেকে এসেছিস? তুই জানিস না আমি কে? যেখান থেকে এসেছিস চলে যা। বুট্টুর ভিতর থেকে তখন ওই আত্মাটা অদ্ভুতভাবে বলে ওঠে, বউ, ও বউ, আমি তোর বুট্টু। সাথে সাথে আশেপাশের সবকিছু হাওয়াতে ভেসে ওঠে। বুট্টু আচমকা দরজা বন্ধ করে দেয় এবং বলে, শোন রত্নমালা, আমার শক্তি তোর থেকে অনেক বেশি, ছেলের কথা ভুলে যা। এবার রত্নমালা স্পষ্টই বুঝতে পারে বুট্টুকে কোনো শক্তিশালী আত্মা প্রসেস করেছে। এমনকি পরবর্তী সকাল হতেই একই রকম আচরণ করায় রত্নমালা বারবার কাউকে কল করার চেষ্টা করছিল, কিন্তু সে পিক করছে না। আবার গ্রামের লোকজনও বলাবলি করছিল গত রাতে তারা প্রায় ধরেই ফেলেছিল, এরপর পাওয়া মাত্রই তারা মেরে ফেলবে। ওরা না জানলেও রত্নমালা ভালো করে জানে ওরা যার কথা বলছে সে তারই ছেলে বুট্টু। সিন চলে যায় পরবর্তী দিন। রিঙ্কি আর বুট্টুর পুকুরের মাচাতে বসে কথা বলছিল। ঠিক তখনই সমু তার লোকজন নিয়ে বুট্টুকে মারতে আসে, কিন্তু যখনই সে বুট্টুকে মারতে যাবে, সমু পানিতে তাকিয়ে দেখে বুট্টুর কোনো রিফ্লেকশন নেই। দেখা মাত্র সমু একদমই চমকে ওঠে। তাই সমু দ্রুত তার লোকজন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রিঙ্কিও বিষয়টি বুঝতে পারছে না সমু এমন কেন করলো। সিন চলে যায় রাতে। প্রতিদিনের মতোই গ্রামবাসী আজও জঙ্গল তল্লাশি করতে এসেছে। তবে আজ রাকা নামে একজন হালকা হওয়ার জন্য দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে সে বুট্টুকে ছাগল খেতে দেখে ফেলায়। বুট্টু রাকার শরীর থেকে তার মাথাটা ছিঁড়ে নিয়ে যায়। সাথে সাথে গ্রামে খবর ছড়িয়ে পড়ে। পরবর্তী দিন পুলিশও আসে, আর এই ঘটনার জন্য পুলিশ নির্দেশনা দেয় সন্ধ্যার পর কেউ যেন বাড়ি থেকে বের না হয়, আর ভুলেও যেন জঙ্গলে না যায়। তবে বুট্টুকে দেখা যায় রিঙ্কির বাবার ক্লিনিকে এসেছে। মূলত রিঙ্কির বাবা রিঙ্কির বিয়ের জন্য কথা বলছিল, তাই চেক আপ করার বাহানায় বুট্টু রিঙ্কির বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। কিন্তু রিঙ্কির বাবা কখনোই বুট্টুর সাথে মেয়ের বিয়ে দিবে না, তাই বুট্টুকে অপমান করে বের করে দেয়। আর রিঙ্কির বাবার ক্লিনিক থেকে বাড়ি ফেরার পর রত্নমালা আবারও জানতে চায়, তুই কে? কোথা থেকে এসেছিস? আমার ছেলেকে কেন প্রপোজ করেছিস? বুট্টুর ভিতরে আত্মারা কিছুই বলতে চাচ্ছিল না। তখন রত্নমালা একসময় বুট্টুর শরীরের উপর ছাইয়ের মতো কিছু একটা ছিটিয়ে দেয়, যে জন্য ওই আত্মাটা রাগের বসে রত্নমালার গলা চেপে তাকে ঝুলিয়ে রাখে। এমনকি শেষবার মতো সাবধান করে দিয়ে বলে, তুই আমার কিছুই করতে পারবি না, এই জন্য এরপর থেকে কখনোই আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করবি না। রত্নমালা বুঝতে পারছে এই আত্মাকে দূর করা তার পক্ষে সম্ভব নয়। এরপরে আমাদের পাস্টের একটি সিন দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি বুট্টুর বাবা কেন মারা গিয়েছিল, আসলে ওই রাতে কি ঘটেছিল। মূলত মাঝরাতে ঘুম ভাঙতেই রত্নমালা লক্ষ্য করে বুট্টুর বাবা বুট্টুকে দিয়ে কালো জাদু করছে, আর ওই কালো জাদুর এক পর্যায়ে সে বুট্টুকে স্যাক্রিফাইস করতে যাচ্ছিল। তাই নিজের ছেলেকে বাঁচাতে রত্নমালা বুট্টুর বাবার গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছিল, আর পরবর্তীতে গাছের ডালে ঝুলিয়ে আত্মহননের নাটকটা সাজিয়েছিল। কারণ সবাই আগে থেকে জানতো রত্নমালার স্বামী ঋণগ্রস্ত, আর ওই রাতে আসলে কি ঘটেছিল সেটা রত্নমালা ব্যতীত আর কেউ জানে না, এমনকি বুট্টুও জানে না। রত্নমালা স্পষ্ট করে বুঝতে পারছে বুট্টুর মধ্যে যে আত্মারা রয়েছে সে আত্মা তার থেকে অনেক বেশি শক্তিশালী। তাই রত্নমালা কাউকে কিছু না বলে সানির সাথে বাস স্টপে চলে যায়, এবং বাসে ওঠার আগে সানিকে শুধু বলে যায়, তুই সবসময় বুট্টুর উপর নজর রাখিস, তবে দূর থেকে, ওর থেকে সাবধানেও থাকিস, আমি খুব দ্রুত ফিরে আসবো। রত্নমালা গ্রাম থেকে দূরবর্তী একটি গ্রামে চলে যায়। মূলত রত্নমালা সাহায্যের জন্য এখানে এক তান্ত্রিকের কাছে এসেছে, আর গত 2 দিন যাবৎ
রত্নমালা এই তান্ত্রিককে বারবার কল করে যাচ্ছিল, কিন্তু তাকে না পেয়ে শেষ পর্যন্ত তার বাড়ি পর্যন্ত এসেছে। এই তান্ত্রিকের নাম হচ্ছে লিঙ্গারাজ। রত্নমালা লিঙ্গাকে পুরো বিষয়টি খুলে বলে। আর অন্যদিকে সানি বুট্টুর উপর নজর রাখতে গিয়ে বুট্টুকে ঘরে দেখতে না পেয়ে ঘরের পিছের দিকে শব্দ পেয়ে পিছে গিয়ে দেখে বুট্টু গাছের আড়ালে একটি ছাগল খাচ্ছে। এটা দেখা মাত্রই শানের কলিজা একদম শুকিয়ে যায়। আর ঠিক ওই মুহূর্তে শানের ফোনে একটি মেসেজ আসায় মেসেজের টোনের শব্দ পেয়ে বুট্টু শানিকে খুঁজতে আসে। শানিও বুঝতে পারছিল না এই মুহূর্তে সে কীভাবে নিজেকে বাঁচাবে, কারণ বুট্টু যে কী করতে পারবে সেটা শানি স্পষ্টই বুঝতে পেরেছে। কিন্তু শানি গাছের আড়ালে থাকায় বুট্টু তাকে স্পষ্ট দেখতে না পারায় শানি একসময় দূরে একটি ঢিল ছুঁড়ে মারলে বুট্টু সেদিকে চলে যায়, আর এই সুযোগে শানি সেখান থেকে পালায়। অন্যদিকে রক্তমালা থেকে সবকিছু শোনার পর লিঙ্গারাজ নিজের মতো করে তন্ত্রমন্ত্র শুরু করে। মূলত লিঙ্গারাজের যে সোর্স আছে, মানে তার কাছে যে আত্মা আছে, সে আত্মাকে ডেকে তার থেকে সকল তথ্য বের করে নেয় যে আসলে বুট্টুর উপর কোন আত্মা ভর করেছে বা সে কী চাইছে, কিভাবে তাকে দমন করা যাবে। আর এখানে আমরা ওই আত্মা সম্পর্কে জানতে পারি। মূলত বুট্টুর মধ্যে যে আত্মাটা রয়েছে সে একজন পুরুষ। জন্মের সময় মা মারা গিয়েছিল আর বাপ ছিল একজন নেশারু, যে জন্য ওই বাচ্চা ছেলেটা অনাথের মতো করে বড় হয়েছে। ক্ষুধার যন্ত্রণায় বিভিন্ন জায়গায় ঘুরেছে, চুরি করতে গিয়েও মার খেয়েছে। আর এভাবে একসময় সে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে জ্যান্ত ছাগল খেতে শুরু করে, যার নাম ছিল আমারি। আমার যে ওই সময় গ্রামে ঘুরে ঘুরে জ্যান্ত ছাগল খেত এই বিষয়টি কেউই জানতো না। তবে আমারই একদিন ছাগল ধরতে গিয়ে কবিতা নামে একটি মেয়েকে দেখে পছন্দ করে ফেলে। কবিতা ওই সময় গ্রাম পঞ্চায়েতের মেয়ে ছিল। ধীরে ধীরে কবিতা আমারির প্রেমে পড়ে যায়। এরপর থেকে রেগুলার তারা আমারির বাড়িতে দেখা করতে শুরু করে। আমারির ঘরটাও ছিল গ্রামের থেকে দূরে একটি জায়গায়। এদিকে গ্রামের যে ছাগলগুলো চুরি হচ্ছিল সেই বিষয়টা নিয়ে গ্রামের মানুষের মধ্যে এমনিতে আতঙ্ক কাজ করছিল। তখন একটি বাচ্চা ছেলে আমারিকে ছাগল চুরি করতে দেখে গ্রামের সবাইকে খবর দেওয়া মাত্র গ্রামের লোকজন এসে আমারির ঘরের মধ্যে কবিতার মৃতদেহটি দেখতে পায়। সবাই ধরে নেয় আমারি হয়তো বা কবিতাকে খুন করেছে। তাই আমারিকে তারা পেটাতে পেটাতে দূরে একটি গাছের কাছে নিয়ে বেঁধে ফেলে। আর আমারিকে শাস্তি দেওয়ার জন্য তারা একটি গরম পেরেক নিয়ে আমারির কপালের মধ্যে মারতে মারতে গাছের মধ্যে পর্যন্ত ঢুকে যায়। ওই সময় ওই গাছের সাথে আমারিকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আর আমারির আত্মাটা ওই পেরেকের সাথে ওই গাছের মধ্যে আটকে পড়েছিল, যে জন্য আজ পর্যন্ত মুক্তি পায়নি। তবে ওই রাতে বুট্টু যখন সেখানে কোনো লোহার কিছু খুঁজছিল, গাছের সাথে ওই পেরেকটি দেখতে পেয়ে যখনই সে পেরেকটি খুলেছে তখনই আমারির আত্মা সেখান থেকে বের হয়ে বুট্টুর শরীরের মধ্যে ঢুকেছে। সিন চলে আসে প্রেজেন্টে। বুট্টুকে দেখা যায় রিঙ্কির বাড়িতে গিয়েছে। রিঙ্কিরও ঘুম ভাঙতেই জানালা দিয়ে বুট্টুকে বৃষ্টিতে ভিজতে দেখে তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে আসে। এরপর দুজনই খুব রোমান্টিক মোডে চলে যায়। আমরাও দেখতে পাই আয়নার মধ্যে শুধু রিঙ্কিকে দেখা যাচ্ছে, বুট্টুকে দেখা যাচ্ছে না। তবে এর মধ্যে রিঙ্কির বাবা ডাকায় রিঙ্কি বাইরে চলে যায়। আর ফিরে এসেই দেখে ঘরের মধ্যে বুট্টু নেই। কিন্তু রিঙ্কি বুঝতে পারছে না বুট্টু কোথায় গেল। সে তো যাওয়ার সময় দরজা বন্ধ করে গিয়েছিল, তাহলে বুট্টু বের হলো কিভাবে? যাই হোক, সিন চলে পরবর্তী দিন সেই তান্ত্রিকের বাড়িতে, মানে রত্নমালা যার কাছে সাহায্য নিতে গিয়েছিল। ওই তান্ত্রিকের সবকিছু জানার পর বুট্টুর আত্মাকে কোন উপায়ে সে দূর করতে পারবে সেই সকল প্রস্তুতি নিয়ে সে রত্নমালাকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বের হয়ে যায়। আবার এদিকে গ্রামে ওই রাতে অমিতের বাবার আরও একটি ছাগল চুরি হয়ে যায়। অমিত বাড়ি ফিরে জানতে পারে তার বাবা ছাগলটা খুঁজতে ওই জঙ্গলে গিয়েছে, মানে যেই জঙ্গলে রাকার খুন হয়েছিল। অমিত দ্রুত তার বাবাকে খুঁজতে টর্চ নিয়ে ওই জঙ্গলে চলে যায়। আর খুঁজতে খুঁজতে একসময় আহত অবস্থায় তার বাবাকে সেখানে পেয়ে দ্রুত বাড়িতে নিয়ে এসে ফার্স্ট এইড দেয়। আর এই ঘটনায় অমিত একটু নড়চড়ে বসে। অমিতের কথা এখন আর চুপ থাকা যাবে না, এর একটা সমাধান করতেই হবে। তাই অমিত গ্রামের সবাইকে একত্র করে। তাদের কথা এখনই কিছু একটা করতে হবে। সাথে সৌম্য তার গান নিয়ে তাদের সাথে যোগ দেয়। অন্যদিকে লিঙ্গারাজ আর রত্নমালাদের বাড়িতে এসে দেখে বুট্টু বাড়িতে নেই। তবে ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় ছাগলের হাড়গোড় পড়ে আছে। লিঙ্গারাজ ভালো করে জানে বুট্টুকে কিভাবে এখানে ডাকতে হবে। তাই বুট্টু যে বিছানায় ঘুমাতো ওই বিছানার চাদর ছিঁড়ে লিঙ্গারাজ তার প্রস্তুতি শুরু করে। আর এদিকে গ্রামের লোকজন বুট্টুকে ধরার জন্য জঙ্গলের বিভিন্ন জায়গায় ফাঁদ পাততে শুরু করেছে। তবে তারা এখনো পর্যন্ত জানে না তারা যাকে খুঁজছে সে বুট্টু। আবার এদিকে বুট্টুকে দেখা যায় রিঙ্কিকে বুঝিয়ে সুঝে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে। কারণ বুট্টু ভালো করে জানে রিঙ্কির বাবা তাদেরকে মেনে নেবে না। তাই রিঙ্কিকে এসে বুঝিয়েছে যেখান থেকে আমরা দূরে চলে যাব, যেখানে কোনো মানুষজন থাকবে না। রিঙ্কিও তাই বুট্টুর কথা বিশ্বাস করে তার সাথে পালিয়ে যাচ্ছিল। তবে হঠাৎ করেই লিঙ্গারাজ ওইদিকে তার কার্যক্রম শুরু করলে বুট্টু বিষয়টি বোঝা মাত্রই বুট্টুর ভিতর থেকে ওই আত্মাটা আত্মপ্রকাশ শুরু করে। রিঙ্কিও দেখা মাত্রই ভয় পেয়ে যায় যে এটা সে কি দেখছে। তবে বুট্টু কোনো কথা না বলেই বাড়ির দিকে ছুটতে শুরু করলে রিঙ্কিও ভয়ে জঙ্গলে অন্যদিকে ছুটতে শুরু করে। কিছু সময় পর লিঙ্গারাজ লক্ষ্য করে বুট্টু বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। লিঙ্গারাজ বুট্টুকে বাড়ির মধ্যে ডেকে বসায় এবং বলে, তুমি কে কোত্থেকে এসেছো আমরা সবই জানি। এই দুনিয়া তোমার নয়, তোমাকে অবশ্যই ফিরে যেতে হবে। তুমি প্রকৃতির নিয়ম ভাঙছ। বুট্টুর ভিতর থেকে আত্মারা তখন বলে,
নিয়ম আমি ভাঙছি না তোমরা? লিঙ্গারাজ বলে, দেখ আমি সবই জানি, হয়তো ভালোই ভালোই শরীরটা ছেড়ে দে, নয়তো তোকে কিভাবে দূর করতে হবে আমি ভালো করে জানি। বলেই লিঙ্গারাজ পকেট থেকে একটি শিশি বের করে, আর ওই শিশিটি দেখা মাত্রই বুট্টু লিঙ্গারাজকে দূরে ছুঁড়ে ফেলে সেখান থেকে পালানোর চেষ্টা করে। লিঙ্গারাজ ও রত্নমালাকে তার কারে তুলে বুট্টুকে ফলো করছিল। আর এভাবে যেতে যেতে জঙ্গলের মাঝখানে গিয়ে একসময় বুট্টু রোড ক্রস করে অন্যদিকে চলে যাওয়ায় লিঙ্গারাজরা কিছুতে আর ফলো করতে পারছিল না। তবে ঠিক তখনই সানি এসে তাদেরকে জানায় গ্রামবাসী তো বুট্টুকে খুঁজছে, ওরা যদি একবার বুট্টুকে পায় তাহলে মেরে ফেলবে, তাই যে কোনো মূল্যে বুট্টুকে ওদের থেকে রক্ষা করতে হবে। তাই সবাই মিলে জঙ্গলের মধ্যে বুট্টুকে খুঁজতে শুরু করে। এদিকে বুট্টুর আসল চেহারা দেখার পর রিঙ্কি তার বাড়িতে চলে এসেছে। রিঙ্কির বাবাও জানতে চাচ্ছিল তোর কি হয়েছে, কোথায় গিয়েছিলি। রিঙ্কি কোনো কথার উত্তর না দিয়ে দরজা বন্ধ করে দেয়। আর ঠিক তখনই বুট্টু এসে হাজির হয়। রিঙ্কির বাবা বুট্টুকে বের হয়ে যেতে বলছিল, কিন্তু বুট্টু একসময় রিঙ্কির বাবাকে মারতে মারতে ওই দরজা ভেঙে রিঙ্কির ঘরে প্রবেশ করে। বুট্টু রিঙ্কিকে শুধু বলছিল আমার সাথে চল, কিন্তু রিঙ্কি স্পষ্ট বলে দেয় আমি তোমার সাথে যাব না। আবার রিঙ্কির দাদা বুট্টুর পা ধরে রিঙ্কিকে ছেড়ে দিতে বলছিল। বুট্টু তখন রিঙ্কির দাদাকে ছুঁড়ে ফেলে দেয়, আর এই সুযোগে রিঙ্কি পাশের ঘরে খাটের নিচে লুকিয়ে পড়ে। বুট্টুও খুঁজতে খুঁজতে একসময় রিঙ্কিকে পেয়ে যায়। রিঙ্কি তখনও ভয় ভয়ে বলছিল তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে যাব না। কিন্তু বুট্টুর একই কথা, তোর আমার সাথে যেতে হবে। এর মধ্যে রত্নমালা সেখানে এসে পড়ে। রত্নমালা বুট্টুর মাথায় হাত রেখে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সানি আর লিঙ্গারাজও বুট্টুকে ধরে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে। এরপর লিঙ্গারাজ আমারির আত্মাকে বলছিল তুই যা চাস বল, গরু ছাগল যা চাইবে আমরা দিব, তুই শরীরটা ছেড়ে দে। আমারই তখন রিঙ্কির কথা বলে যে আমার রিঙ্কিকে চাই। রত্নমালা বলে ওঠে অসম্ভব, তোর তো মুক্তির দরকার, আমার ছেলের শরীর থেকে বের হয়ে যা, নাহলে তোর এমন অবস্থা করবো তুই সহ্য করতে পারবি না। দেখ আমারই, এটা তোর জায়গা নয়। আমারই তখন তার আসল চেহারা প্রকাশ করে। আমারই বলে তোর ছেলে আর এই মেয়ে দুজনকে আমি নিয়ে যাব, কাউকে পাবি না। এরপর আমারই আত্মাকে বের করতে লিঙ্গারাজ বুট্টুর সামনে একটি পানির পাত্র রেখে ওই পানির পাত্রে শীষে থাকা কালো তেল ঢালতেই বুট্টুর চেহারার জায়গায় সেখানে রিফ্লেকশনে আমারই চেহারা দেখা যাচ্ছিল। আমারইও একসময় সানি এবং লিঙ্গারাজকে দূরে ছুঁড়ে ফেলে এবং চেয়ার সহ শূন্যে ভাসতে শুরু করে। আর একসময় চেয়ারটা ভেঙে নিজের হাতের বাঁধন খুলে রিঙ্কিকে এনে সেখান থেকে পালিয়ে যায়। রিঙ্কি বারবার বুট্টুকে বলছে আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে যাব না। আমার আত্মারা তখনও রিঙ্কিকে বারবার ভয় দেখিয়ে যাচ্ছে। এর মধ্যে গ্রামের লোকজনের শব্দ পাওয়া যায়। রিঙ্কিও হাত জোর করে অনুরোধ করে আমি তোমার সাথে যাব না, আমাকে ছেড়ে দাও। তবে বুট্টু সেখান থেকে সরা মাত্রই গ্রামবাসীর পাতা ফাঁদের মধ্যে পড়ে। বুট্টু জাল থেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। শব্দ পেয়ে গ্রামের লোকজন এদিকে আসছিল। রিঙ্কিও ভালো মতো বুঝতে পারছে গ্রামবাসী যদি বুট্টুকে এই অবস্থা পায় তাহলে পিটিয়ে মেরে ফেলবে। তাই বুট্টুর জীবন বাঁচাতে রিঙ্কি ফাঁদের রশিটি খুলে দেওয়া মাত্রই বুট্টু সেখান থেকে পালিয়ে যায়। রিঙ্কিও অন্যদিকে পালাচ্ছিল। তবে গ্রামবাসী এখানে এসে বুঝতে পারে এখানে যে জিনিস আটকা পড়েছিল সে নিশ্চয় আশেপাশে আছে। আর খুঁজতে খুঁজতে তারা বুট্টুকে পালাতে দেখে বুট্টুর পিছু করতে শুরু করে। সৌম্য গুলি করছিল, কিন্তু বুট্টুর গায়ে লাগছে না। আবার বুট্টুর পিছন ফিরে দৌড়াচ্ছে। জঙ্গলের মধ্যে অন্ধকার, তাই বুট্টুর চেহারাও স্পষ্ট দেখতে পাচ্ছিল না। এভাবে বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর সৌম্যর বন্দুক থেকে ছোড়া একটি গুলি গিয়ে বুট্টুর পিঠে লাগলে বুট্টু আরেকটি ফাঁদের মধ্যে পড়ে যায়, যেখানে তারা মাটির মধ্যে গর্ত করে রেখেছিল। আর বুট্টুকে পড়ে থাকতে দেখে সবাই তো আনন্দ উল্লাস করছে যে এতদিনে তাদের ভয় কেড়েছে। যাকে তারা ভয় পাচ্ছিল তাকে মারতে পেরেছে। কিন্তু কে এই ব্যক্তি? চেক করতে একজন লোককেও নামানো হয়। আর ওই ব্যক্তিটি বুট্টুকে ওল্টানো মাত্রই বুট্টুকে দেখেই অনেকে বলছিল আমার আগে ওকে সন্দেহ হচ্ছিল। সৌম্য তো বলছিল আমিও তো আগেই দেখতে পেয়েছিলাম। তবে তাদের কথার মধ্যে বুট্টু হঠাৎ করে উঠে পড়ে, আচমকা সবার উপর আক্রমণ করে এবং একসময় ভ্যানিশ হয়ে যায়। গ্রামের লোকজন তখন বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে আশেপাশে বুট্টুকে খুঁজতে শুরু করে। বুট্টু এই সুযোগটা কাজে লাগিয়ে একজন একজন করে মারতে শুরু করে। তবে এর মধ্যে রত্নমালা এসে পড়ায় বুট্টু তাদেরকে ছেড়ে রত্নমালাকে যখনই মারতে যাবে লিঙ্গারাজ মুখে একটি বাঁশির মতো কিছু একটা বাজিয়ে সেখান থেকে কম্পন সৃষ্টি করছিল। কারণ এই ধরনের আত্মারা কম্পন সহ্য করতে পারে না। তাই ওই কম্পনে আমার আত্মারা যখনই দুর্বল হয়ে যায় গ্রামবাসী এসে আচমকা বুট্টুর উপর হামলা করে তাকে পেটাতে শুরু করে। কারণ তারা তো ভাবছে বুট্টু সব করছে। রত্নমালা যতই বোঝানোর চেষ্টা করুক না কেন যেটা বুট্টু করছে না, বুট্টুর মধ্যে আমারই আত্মা রয়েছে, তারা তো আর আমারই আত্মা সম্পর্কে জানে না। তারা ভাবছে রত্নমালা হয়তোবা তার ছেলেকে বাঁচানোর জন্য এসব বলছে। কে শুনে কার কথা? তারা বুট্টুকে পিটিয়ে যাচ্ছে। আর আমারই আত্মাটা অনুভব করছে বহু বছর আগে তাকে এভাবে পিটিয়েছিল। অবশ্য শেষমেশ অমিত বিষয়টি বুঝতে পেরে গ্রামের লোকজনকে বাধা দেয়। রত্নমালা বুট্টুর মাথাটি তার কোলে রেখে আমারই আত্মাকে উদ্দেশ্য করে বলে দেখ আমারই, আমি জানি তুই কে, তুই যা করছিস তা ঠিক না। আমারই তখন মনে পড়ে একদিন কবিতার কোলে মাথা রেখেছিল। কবিতা জানতে চাচ্ছিল আমার সাথে দেখা করতে কেন আসো না। আমারই বলেছিল তোমার বাবার ভয়। আর সেটা মনে পড়তেই আমারই একদম উঠে যায়।
আমারই আত্মা কাঁদতে কাঁদতে বলে, ওরা আমার সাথে যা করেছে তার কি? ওরা কি আমার সাথে কোনো ন্যায় করেছে? ওরা আমার সাথে অন্যায় করেনি। আমি তো নির্দোষ ছিলাম, তারপর তো ওরা আমাকে শান্তিতে থাকতে দেয়নি। আর এরপরই জানা যায় আমারির সাথে আসলে কি ঘটেছিল। মূলত আমারই কবিতাকে ভালোবাসতো। কবিতাও আমারিকে ভালোবেসে মাঝে মধ্যে আমারই বাড়িতে যেত। তবে এর মধ্যে একদিন আমারি আর কবিতাকে একসাথে কবিতার বাবা দেখে ফেলে, যেটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। এমনকি কবিতাকে ফলো করে সে আমারের ঘরে গিয়ে কবিতাকে দেখতে পেয়ে রাগের বশে কবিতার মাথায় আঘাত করে কবিতার মাথা ফাটিয়ে তাকে খুন করেছিল। আর পরবর্তীতে যেটা হয়েছিল, মানে গ্রামবাসীকে এখানে নিয়ে আসা, পুরোটাই ছিল আমারিকে ফাঁসানোর জন্য কবিতার বাবার সাজানো নাটক। মানে পরবর্তীতে সে গ্রামবাসীকে নিয়ে এসে কবিতাকে খুনের দায়ে আমারিকে ধরিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেছিল। তাই ওই সময় আমারির সাথে অবিচার করা হয়েছে। কিন্তু রত্নমালা বলছিল, ওরা যা করেছে অন্যায় করেছে, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। তুমি তো আমাকে মা বলেছ, তাই না? আমার কথা শুনবে না? তুমি সবাইকে ক্ষমা করে দিলে তোমার আত্মা শান্তি পাবে। বুট্টুকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার ছেলের শরীর থেকে বের হয়ে যাও। এই দুনিয়া তোর না আমারই। আমারই তখন হঠাৎ করে তার পাস্টের ঘটনার কথা মনে পড়ে, আর সাথে সাথে আমারই ভায়োলেন্ট হয়ে হাওয়ায় ভাসতে শুরু করে। রত্নমালা তখনও বুট্টুর পা ধরে রেখেছিল এবং বারবার এসব শেষ করতে বলছিল। কিন্তু আমারই কথা, কেন আমি ওদেরকে ক্ষমা করব? আমি এই গ্রামের সবাইকে হত্যা করব যারা আমার সাথে ওই অন্যায় করেছিল। কিন্তু কোনোভাবে আমার এই আত্মাকে কন্ট্রোল করা যাচ্ছিল না। ঠিক তখনই শানির মনে পড়ে লিঙ্গারাজ বলেছিল, আমার এই আত্মার সাথে সম্পৃক্ত কোনো কিছু যদি পাওয়া যেত, সেই জিনিসটা দিয়ে ওর আত্মাকে কন্ট্রোল করা যাবে। শানির তখন ওই পেরেকের কথা মনে পড়ে, কারণ ওই রাতে ওই পেরেকটার জন্যই এই সব কিছু শুরু হয়েছিল। তাই শানির সাথে সাথেই রত্নমালার কাছে ওই পেরেকটি দিলে রত্নমালা পেরেক দিয়ে বুট্টুর পায়ে আঘাত করে। এমনকি বারবার আঘাত করতে করতে একসময় আমার এই আত্মা বুট্টুর শরীর থেকে বের হয়ে যায়। বুট্টু একদম সুস্থ হয়ে ওঠে। সিন চলে যায় এই ঘটনার কয়েকদিন পর। রত্নমালা বিদেশির সাথে কথা বলে দুবাইতে বুট্টুর জন্য একটি চাকরির ব্যবস্থা করেছে। তাই বুট্টু দুবাই চলে যাচ্ছে। যাওয়ার সময় বুট্টু রিঙ্কির সাথে দেখা করে এবং রিঙ্কিকেও বলে, আমি দুবাইতে চলে যাচ্ছি, ফিরে এসে তোমার বাবার কাছে বিয়ের কথা বলবো। ততদিন পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে তো? রিঙ্কি তখন বুট্টুকে বলে, এখানে সে কি করবে? তোমার এখানে আসার প্রয়োজন নেই, তুমি ওখানেই সেটেল হয়ে যাও, সেটাই তোমার জন্য ভালো। বুট্টু শুধু জানতে চায়, তাহলে তোমার কি হবে? রিঙ্কি কোনো জবাবই দিচ্ছিল না, যে জন্য বুট্টু আর একটা কথা না বলেই সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে বুট্টু আবার সেই গাছের তলায় যায়, যে গাছের তলা থেকে আমারের আত্মা তাকে প্রসেস করেছিল। অন্যদিকে আমরা রত্নমালাকে দেখতে পাই ঘরে বসে ড্রিঙ্ক করছে আর মাটন খাচ্ছে। রত্নমালার ভেতর থেকে ঠিক একই রকম শব্দ বের হয়ে আসে যেমনটা আমারই করত। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় আমারের আত্মা বুট্টুর ভেতর থেকে বের হলেও আমারের আত্মাটি এখন রত্নমালার মধ্যে রয়েছে। এর দ্বারা স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে বউ বুট্টু বুথার পরবর্তী পর্ব নিশ্চয় আসবে, যেখানে আমরা রত্নমালার ভিতর থেকে আমারের আত্মাকে বের করতে দেখতে পাবো। তবে এটা আমার প্রেডিকশন, এমনটা হতেও পারে, নাও হতে পারে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।